ভারত কি আমাদের সাথে যুদ্ধে জড়াবে? যুদ্ধে জড়ানোর মতো রিসোর্স কি ভারতের আছে? এবং যদি জড়ায় সেক্ষেত্রে আমরা বাংলাদেশিরা কিভাবে রিয়াক্ট করব? ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি কেন ভারতের সাথে একা যুদ্ধ করব? আমার পাশে পাকিস্তান আছে, চীন আছে। এছাড়া এই পাকিস্তান চীন এই দুইটা প্রোটেকশন দিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। ও যুদ্ধ করতে গেলে ওর পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে, সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে। ও তো মণিপুরি সামলাতে পারতেছে না, অন্যগুলি কেউ উত্তপ্ত হয়ে যাবে। আমি বললাম না, ঝামেলা করলে সীমান্ত উঠে ফেলবো, তার কারো থাকবে না। আমরা তো সবাই এক এক ভাষায় কথা বলি, কোনদিন আমার সাথে পারবে না। চীনের যে বর্ডার, সে বর্ডার তো ছেড়ে আসতে পারবে না ইন্ডিয়া। পাকিস্তানের বর্ডার ছেড়ে তো আসতে পারবে না, কাশ্মীর ছেড়ে আসতে পারবে না। তো কিসের মাথা মুন্ডে যুদ্ধ করবে? আর বাংলাদেশের তো ওদের মতো না, আমরা এক জাতির দেশ। পুরো 18 কোটি হলাম যোদ্ধা আমরা, মিনিমাম আমরা 1 কোটি মাস্টার করতে পারি যখন তখন। আমাদের সেনাবাহিনী আসতে হবে না, ও জনগণ সীমান্ত সোজা করে দিবে। আমি মনে করি সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, এটা সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। যে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, এই চীন সফর ঠেকাতে গত 3 মাস ধরে তারা একটা প্ল্যান করেছে। কি কি করবে তারপরে তারা এটা শুরু করেছে ওই ত্রিবেদীকে বাংলাদেশ ঝুঁকানো দিয়ে, 81 ফুট রাম মূর্তি দিয়ে। তারপরে বাংলাদেশে হামাস আছে, তিস্তার গেট খুলে দিয়া, পানি ছাইরা দিয়া, ঢাকায় হিন্দু প্রদেশের জন্য চৈতালি তৈতালি বৈকালি এ ধরনের লোকজনদের নামাইয়া দেওয়া, মানে একাধিকবার। এখন আমাদের একটা ফরেন পলিসি এক্সিকিউশনে আমাদের প্রধানমন্ত্রী এককভাবে একটা সিদ্ধান্ত নিবে এটার বিরোধীর জন্য, এই একের পর এক একটা সমস্যাগুলো ওনার সামনে ছুড়ে দেওয়া হলো। এবং গত 2 দিন উনি এখনো চীন সফর শেষ করছে কি করে নাই, ভারতের মিডিয়া বলছে তারেক রহমানের চীন সফর ব্যর্থ। এই সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? বিসমিল্লাহির রহিম। ভাই আপনি কি মনে করেন ভারত কখনো বলবে চীন সফর সফল হয়েছে? ভারত যা বলবে তার উল্টাটাই ধরবেন, এটি সহজ সমীকরণ। এই 54 বছর স্বাধীনতার পরে আমরা ভারত থেকে একটা কোন ভালো সুবিধা পাই নাই। ইভেন জিয়া স্যার বলছে আমাদের আন্ডারওয়্যার মিসিং, আমি তো বললাম আন্ডারওয়্যার পাওয়ার সুযোগ নাই, আন্ডারওয়্যার ভারত বিক্রি করে দিছে। আমাদের অবস্থা এমন পর্যায়ে গেছে, আমরা বলি স্বামী স্ত্রী সম্পর্ক। আর স্বামী স্ত্রী সম্পর্ক তো দেশে সেনাবাহিনীর দরকার নাই, আলহামদুলিল্লাহ ভাঙে দেয় নাই। অশেষ রহমত 24-এর পরে ফিরে আইসি, এই ত্রিবেণীকে মর্যাদা দেওয়া হয়েছে মন্ত্রী। আর ওরা যদি প্রধানমন্ত্রীর বেতন মাতামাত আমাদের যাদের ম্যাটার অ্যাটল, সে প্রোটোকলের জয়েন্ট সেক্রেটারি, দরকার 10 বার ডাকা হবে দিনে, আর ফয়সালা করতে ওই দিন শেষ, ওই নম করা আর ওই মিনমিন করার দিন শেষ। আমি মনে করি প্রধানমন্ত্রী একটা চমৎকার কাজ করছেন, যেটা খালেদা জিয়া করেছিলেন। 63 ডিস্ট্রিক্টে বোমা ফোটানো হয়েছে জেএমবি দিয়া, ওটা ভারতের প্রজেক্ট। মহান আল্লাহ শুক্রিয়া, 3 বছরে কোনো প্রজেক্ট কাজে লাগে নাই। না লাগার তো কথা ভাই, পুরো বাংলাদেশ ইন্ডিয়ান হয়ে গেছে। এখন উনি ওই ব্যাটা এখন বলছে আবার টুরিস্ট ভিসা, তা আমরা এই রেগেস্টে কাজ করব? ভারতের মুসলমানের নিরাপদ না, আমি আবার টুরিস্ট হিসেবে কেমনে যাই? আপনি ভাই হাসিন ভাই, আপনাকে একটা ভিডিও দেখাই। আপনি টুরিস্ট ভিসার কথা বলছেন, বাংলাদেশের কোন হারামজাদি বেটি ভিসার মার্কেটিং এর জন্য গেছে, আরে দাওয়াত দিয়া নিছে ভারতীয় হাই কমিশনে এই ভিডিওটা বানানোর জন্য। মানে আমার হাজবেন্ড অনেক রোগে ঢুকছে, আমার হাজবেন্ড নিউরো পেশেন্ট, ওনার নার্ভ থেকে সব রক্ত শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ করেছি। সমস্যা জানি না, মানে পাচ্ছেন না, দেরি হচ্ছে, পাচ্ছেন না, করে দেবো। হাসিন ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন, দীনেশ ত্রিবেদীর সাথে ভিসা নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ালে একটা লোক এবং হিজাব পরা একটা মহিলাকে খুঁজে বের করা হলো। এটা কি? আর কোন লোক খুঁজে পায় না, দাঁড়িয়ালা এবং হিজাব পরা। না, এই সব কর্মকাণ্ড হলো অসৎ, আমাদের মধ্যে বিদ্রোহের সৃষ্টি করা। আমাদের গোয়েন্দাদের উচিত এই ত্রিবেদীর সকল আচরণ গতিবিধি মনিটর করা।
এবং কন্ট্রোল করা, ইচ্ছা মতো যেখানে সেখানে যাইতে পারেন না। আর আপনার যেটা আলোচনার মধ্যে আনতেছিলাম আমাদের দলের মধ্যে, যে একটা রাষ্ট্র দূতাবাস এত থাকার দরকার নাই, মাস্ট কন্ট্রোল। আমাদের এমন কিছু পাই না যে ভারত থেকে আমাদের দিতে হবে, আনতে হবে, এত মহব্বত নাই। ভারতের মুসলমানরাই এখন ভারতের বিপজ্জনক। আমি যে আবার নিজের বিরুদ্ধে আমি আনবো কেন? যারা সুশীল তারা যাক, সাধারণ জনগণ যাওয়া উচিত না। আর আমি খুবই খুশি বা মানে বিএনপির কাছে এতটা পাবো আশা করি নাই। এই চীন সফর, এটা তো আসলে ভারত চিন্তাই করতে পারে নাই। প্রথমে আইসা ভারতে যাবে, কলামোলা খাবে, ঘোরাশোনা করে, এই কত রকম তাদের প্রত্যাশা থাকে। আমি স্বাধীন করে দিছি, এটা তো আমার। এই যে মানসিকতা ভারতের পরিবর্তন করতে হবে। আমরা তার রাজ্য না, আমরা ঘুরে দাঁড়াতে মানুষ করতে হবে। আর আমাদের এখন মনে হয় বিএনপি অনেক ঘুরে গেছে এবং আস্তে আস্তে ঘুরবে, আস্তে আস্তে ঘুরবে, ইনশাল্লাহ রাইট ট্র্যাকে আসবে, এটাই দরকার। আর ভারতকে ভয় পাওয়ার তো ভাই কিছুই নেই। আমি তো বললাম আমরা এক জাতির দেশ, যে দেশের বাঙালি হলো গিয়ে আপনার 98+%, সেই দেশে তো ভয় পাওয়ার কিছু নেই ভারতকে। ভারত কি করতে পারে? লালমনিরহাটে আসতে দেবে ও বাপের জায়গা নাকি? এটা আমাদের জায়গা। দরকার লালমনিরহাট বর্গা দেবো চীনকে। আর ওই শমশেরনগর এয়ারপোর্ট আছে সিলেটের, ওটা খালি বলে আছে দেবো পাকিস্তানকে। আমাদের ইচ্ছা, আমাদের ডিজায়ার, আমাদের সার্বভৌমত্ব। ভারত থেকে জিজ্ঞেস করে আমার সার্বভৌমত্ব নিশ্চিত করবো না। ভারতের সব জিনিস ভেজাল। আমাদের কিছু অস্ত্র ছিল 9mm কারবাইন, গুলি করলে বাইরে ইচ্ছা মতো নাও বাড়িতে পারে, বিপদ। ওর সব জিনিসের মধ্যে ভেজাল। আমাদের যতখানি ক্ষতি করছে আওয়ামী লীগ, আর কোন রাজনীতি এত ক্ষতি করে নাই। এখন একটু সময় লাগবে, আমাদের ভয়টা কেটে যাক, ইনশাল্লাহ কেটে যাবে। চীন থেকে ঘুরে আসার পর আমরা সবকিছু আস্তে আস্তে পরিবর্তন করব, তিস্তাও করবো, পদ্মাও করবো, দেখবেন শুরু হয়ে যায় ভারত, ইনশাল্লাহ। ওকে, হাসিন ভাই, একটা কথা আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, তারেক রহমান বিদেশে অর্থাৎ চায়না গেছে, চায়নায় ওনার এজেন্ডা কি কি? এটা একটা কনফিডেন্সিয়াল। একটা সরকার প্রধান বিদেশে গেলে কোন কোন বিষয়ের উপরে কথা বলবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সাথে, এটা একমাত্র তারেক রহমানেরই জানার কথা। ভারতের মিডিয়া একেবারে লিজ ধইরা পর একটা তারেক রহমান কি চাইবে এগুলো জানে, এবং এগুলো এমন ভাবে বলে হুবহু মনে হয় তারেক রহমানের যে কাগজ বা কম্পিউটারের স্ক্রিনশট নিয়ে তারা ওখানে ছাপায়। সেটা কেমনে ছাপাইলো, কেমনে জানে এগুলো? ভাই আপনি দেখেন, প্রধানমন্ত্রী লাল টেলিফোন তার কেটে ফেলছেন। রক্তে রক্তে ভারতের চর আমার দেশে, এই চরের জন্য আপনি এটা বলছেন গুপ্তচর বিচার, সেটাও তখন হয় না। এর দরকার তো এই গুপ্তচর গুলি ধরতে পারলে, কয়েকটা প্রকাশ্যে ফাঁসি দিলে সব শুধু হয়ে যাবে। বিকজ প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে রয়ের লোক, এরা এই কাজগুলি করে, সম্পূর্ণ কপি দিয়ে দিয়েছে, এই নিয়ে আলোচনা হবে, তারা কাউন্টার ন্যারেটিভ করতেছে। আমি এই জন্য বলি, ভারত যাই বলবে তার উল্টা করবেন, এটাই এর সমাধান, এছাড়া আর কিছু করার নাই। ধন্যবাদ ভাই। না হাসিন ভাই, আপনাকে আমি একটু বলি আপনাকে, এটা কষ্টের কথা। আমি আর জিয়া ভাই আলোচনা করেছি, আমি আবার জিয়া ভাইয়ের কাছে যাও। হাসিন ভাই, আপনার মনে আছে কিছুদিন আগে শামসুজ্জামান দুদু আরো বিএনপির কয়েকজন যুব দল নেতা এরা চায়না গেছে? আপনি শুনছেন চায়না গেছে? ওকে, আপনি কি জানেন তারা চায়না যাওয়ার আগে ভারতীয় হাইকমিশনে ভিজিট করছে? কেন ভারতীয় ভাই, শুধু যাওয়ার আগে, চায়না যাওয়ার আগে তারা ভারতীয় হাইকমিশনে গেছে, এবং আরেকটা মজার কথা, ওইখান থেকে ব্যাক করে পুনরায় তারা ভারতীয় হাইকমিশনে গেছে। আমাকে একটু আপনি বলেন তো কেন জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন চায়না গেল, যাওয়ার আগে ভারতীয় হাইকমিশনে গিয়ে ব্রিফ করে আসছে যে ভারতের কি কি এজেন্ডা আছে, কিভাবে এটাকে ব্যাখ্যা করবে। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করা হয়েছে যে তোমাদের কনভারসেশন গুলো এইরকম হবে। এখন শামসুজ্জামান দুদুর মতো অপরিপক্ক, অদূরদর্শী একটা হারামজাদা টাইপ লোক যদি লোকজন নিয়ে চায়না যাওয়ার আগে ভারতীয় হাইকমিশনে যায়, তার মনে হয় কি শামসুজ্জামান দুদুরে ডিকটেট করা হয়েছে না? মির্জা ফাকের মতো লোকজনে যদি তারা ডিকটেট করে, তাইলে তারা এভাবে গেছে। এখন
অনেকে মনে করে তারেক রহমানের পাশে যে হুমায়ুন কবির নামক একটা অশিক্ষিত বর্বর এবং চিন্তা আছে, যে নিজেকে শিক্ষিত দাবি করে। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদের দুইজনরে বলি হুমায়ুন কবির সম্পর্কে। সে বলছে সে ফরেন পলিসিতে অক্সফোর্ড না ক্যামব্রিজ থেকে পাশ করছে, ইন্টারন্যাশনাল রিলেশনে। জিয়া ভাই এবং হাসিন ভাই, আমার নাম জেকব মিল্টন। আমি নিজে ক্যামব্রিজে যখন যোগাযোগ করে বললাম ইন্টারন্যাশনাল স্টাডিজে 1993, 94, 95, 2000, 2018, 19 পর্যন্ত এই নামে কেউ অ্যাডমিশন নিছে কিনা, পাশ করছে কিনা, তারা 2009 সালে একটা অ্যাডমিশন দেখে, কিন্তু কোনো লেখাপড়া দেখে না, কোনো অ্যাটেন্ডেন্স দেখে না। যেই বছরে হুমায়ুন কবির পাশের কথা বলে ওখানে পাশ দূরে থাক, ওই পরীক্ষাই ওই বছর হয় নাই। মেহেদি আমিন নামে আর এক কুত্তা আছে, তারেক জিয়ার পাশে ঘুরে ফেরে, নিজের ডক্টরেট করে। সে বলছে কুইন্স কলেজ, নিউ ইয়র্ক সিটি, সেখানে গ্রাজুয়েশন করছে। আমি যখন কুইন্স কলেজে যোগাযোগ করলাম, বলছে সে তো গ্রাজুয়েশন করে নাই, পরীক্ষাই দেয় না। সে আবার বাংলাদেশে গিয়ে এখন করে এইসব কাজ করে। এখন আপনাকে আমি বলি, আমির খচ্চর মাহমুদের দুইজন অ্যাসিস্ট্যান্ট আছে। আমির খচ্চর মাহমুদের দুইজন অ্যাসিস্ট্যান্ট, একজন হচ্ছে হুমায়ুন কবির আর একজন হচ্ছে মাহাদি আমিন। এরা তারেক রহমান কোথায় যাবে আর না যাবে এটা সব সময় নোট করে। আপনি কি জানেন এর মধ্যে তারা এক কেচাল বাজায় দিছে? প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাবে, সেখানে একটা প্রস্টিটিউটকে ঢুকায় দিছে। ওই প্রস্টিটিউট এয়ারপোর্টে দাঁড়াইয়া তারেক রহমান আর খলিলুর রহমান আর হুমায়ুন কবিরের সাথে সেলফি তুলে। এখন আমি এই কথাগুলো কেন বললাম? একটা কারণে। আমি বলছি তারেক রহমানের চাইনিজ এজেন্ডা কি, এটা একমাত্র তারেক রহমান জানে, খলিলুর রহমান জানে, অথবা তার ইনার সার্কেল জানে। ভারতীয় হাই কমিশন এবং মিডিয়া লাইন বাই লাইন কেমনে জানে ভাই? গত 2-3 দিনে ভারতে যেভাবে তাকে নিয়ে বলা হইতেছে চায়না সফর ব্যর্থ, কি মনে হয় না হাসিন ভাই তারেক রহমানের আশেপাশে যারা আছে তারাই এই খবরগুলো পাস করতেছে? অবশ্যই ভাই তারেক রহমান উচিত হবে এই কাজগুলো করছে তাদের আইডেন্টিফাই করে আইনে দেওয়া না এবং বিন্দু থেকে সরে রাখা। এদের উপর আস্থা রাখে আমরা দেশ চালাতে পারবো না, দেশ আগাইতে পারবে না। আমরা ভারতের বেরিয়ে আসতে যাচ্ছি, তারা আমাদের ভারতের ভিতরে ঢুকাচ্ছে, জনগণের সাথে গাদ্দারি। আমি মনে করি একটু সতর্ক হতে হবে, একটু না ভালো সতর্ক হতে হবে। নেক্সট টাইম দরকার হলে আগামী বছর আবার যাবে, সমস্যা কোথায়? আপনি বলতেছেন ওনাদেরকে চেক করতে হবে, বিচার করতে হবে, ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই করতে দিবেন সালাউদ্দিনের কাছে। আপনি কি মনে করেন সালাউদ্দিনের কাছে ভারতীয় চর ধরতে দিলে সালাউদ্দিন ভারতীয় চর ধরবে, নাকি কেউ যদি ভারতীয় চর নাও হয় তাহলে চর বানাবে? কোনটা ভাই? আমরা পজিটিভ চিন্তা করি, তারেক রহমান এতটা আশা আমরা এতটা আশা করি নাই, বাট উনি তো বুঝতে পারবেন। আমি তো বলছি তারেক রহমান করতে পারেন, ওনার মিছে ওনার যে মেয়ে ভেরি, আমি বলবো এক গুণগত মানে অনেক ভালো, সঠিক পথে বাপকে চালাতে পারবেন। উপদেষ্টা হিসেবে ওনার মেয়েকে আনুক, সুন্দর ভালো চলবে। এসব আবল তাবল লোক যেগুলি বললেন দরকারই নাই। দেশ চালাতে এত কিছু লাগে না, ব্যক্তি সব দেশ জনগণ কি চায়। আমি পজিটিভ দেখি, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। ওনার মধ্যে ভয় আতঙ্ক থাকে, আমাদের বুঝতে হবে যে উনি অনেক দিন পর আইছেন নবীন রাজনীতিতে। একটু সময় দিই, 6 মাস 1 বছর, আমার মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্য পড়বেন, জনগণের প্রত্যাশা পূরণ হবে। এই লোকগুলি সমস্যা সৃষ্টি করতেছে, একটা দূরত্ব সৃষ্টি করতে জনগণ থেকে আমাদের তারেক রহমানের সাথে। ভারতকে তারা এখনো মানে কি বলবো, এখনো মানে নেতা না, এদেরকে গুরু মানে, যার জন্য যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওইখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আসলে ভারতের কাছে অনেক কিছু তাদের মানে মুচলেখা দিয়ে আইছে এই ব্যক্তিবর্গ, যার জন্য আমাদের এই সমস্যাগুলো সঠিকভাবে না আসে, এদের দেওয়া উচিত। ধন্যবাদ ভাই। ওকে, ব্রিগেডিয়ার জি, আপনাকে আমি জিজ্ঞাসা করি, কর্নেল হাসিন বলছে যে ভারতীয় চরদেরকে ধরার জন্য ইনভেস্টিগেট করা উচিত। তো ইনভেস্টিগেট কে করবে? সালাউদ্দিন।
ইনভেস্টিগেট কে করবে? পুলিশ প্রধান। ইনভেস্টিগেট কে করবে? কয়সার রশিদ চৌধুরী, ডিজিএফআই। ভাই এদের কাছে ভারতীয় চোররে ইনভেস্টিগেট করতে দিলে যে ভারতীয় চোর না, উল্টো তো তারে আরো চোর বানাবে। এরা কি আসলে ইনভেস্টিগেট করবে? আমি যেই নামগুলো বললাম, জিয়া ভাই। ইনভেস্টিগেট করবে কি না সেটা তো অ্যাকচুয়ালি দায়িত্বটা দিলে তখন বোঝা যাবে। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলি, যে সেটা হলো যে আপনি যে বললেন যে ভারতীয় মিডিয়া মানে মিডিয়া বিভিন্ন রকম প্রপাগান্ডা করেছে, ব্যর্থ হয়েছে। আমি আপনাকে বলি, বাংলাদেশের মোট 15টা থেকে 17টা ডকুমেন্ট সাইন হওয়ার কথা চায়নার সাথে। তার মধ্যে 13টা হলো আপনার সমঝোতা স্মারক, 2টা চুক্তি, একটা ওয়ার্কিং প্ল্যান এবং একটা প্রোটোকল। এটাই হলো এবারের এজেন্ডা। এবং এর মধ্যে আছে যেটা, সেটা হলো মংলা বন্দরের আধুনিকায়ন, যেটা অলরেডি যে চায়না ইন্ডিয়ার কাছে ছিল, সেখান থেকে সেটাকে ডিলিঙ্ক করা হয়েছে, করে এই দায়িত্বটা চায়নাকে দেওয়া হয়েছে। এটা হলো প্রথম মানে চপটাঘাত। তারপরে যেটা করা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বাস্তবায়ন, যেটা যে সমস্ত গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেগুলি। সেকেন্ড হচ্ছে গ্রিন এনার্জি, এটার উপর কাজ করবে। তারপরে জিওলজিক্যাল সার্ভে, সেটার উপর কাজ করবে। এইগুলি তো আমাদের প্রায়োরিটি, কারণ আমাদের এই মুহূর্তে জ্বালানি তেলের প্রয়োজনে আমরা সবসময় আমদানি নির্ভর হয়ে থাকে, আমাদের কোনো এক্সপ্লোরেশন হচ্ছে না। এতদিন আমরা ওয়েস্টার্ন কোম্পানিগুলিকে দিয়ে এক্সপ্লোরেশন করেছি, এবং তাদের বিভিন্ন রকম আপনার বিজনেস মডেল আছে, সেই মডেলের মধ্যে থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে না। সুতরাং বাংলাদেশ একটা অল্টারনেটিভ খুঁজছে, যে এই জায়গায় যদি তারা আমাদেরকে হেল্প করতে পারে। প্রথম কথা হলো, এখন চাইনিজ যে টেকনোলজি সারা বিশ্বে কিন্তু এখন দে আর ইনফ্যাক্ট ওভারটেকিং অনেক জায়গায়, তারা আমেরিকান টেকনোলজির সাথে অলমোস্ট নেক টু নেক। তো আমরা এই টেকনোলজিগুলি দিয়ে যদি আমরা আমাদের রিসোর্সগুলি আইডেন্টিফাই করে সেগুলোকে যদি এক্সপ্লোর করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা একটা বিরাট গেইন। এবং সেই রাস্তায় যদি আমরা তাহলে এখানে ব্যর্থ হওয়ার তো আমি কোনো কিছু দেখি না। সেকেন্ড হচ্ছে যে আপনার এআই যে আপনার রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনটাকে বাংলাদেশে কিভাবে কাজে লাগানো যায়। এবং আরো জানতে চেয়েছে তারেক রহমান সাহেব, যেটা জানতে চাচ্ছেন যে তারা যে র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট করলো, এই র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্টের মডেলটা আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি কিনা। তো এইগুলিতে আপনার ভারত তো খুশি হওয়ার কথা না, সে তো একটু প্রপাগান্ডা করতেই থাকবে যে তো এই বিষয়গুলি যখন আলোচনা হয়, তখন তো আমার মনে হয় না যে এই ভিজিট কোনোভাবেই এটাকে ব্যর্থ বলা যেতে পারে। আর ব্যর্থ হলো কি না হলো, সেটা তাদের এত মাথা ব্যথার কি আছে। বা তারেক রহমান ব্যর্থ খেলে কিন্তু টাকা আনার জন্য তো সে যায় নাই। সে যখন এই সমস্ত জায়গায়, এবং আপনি দেখেন এই প্রথমবারের মতো যে প্রায় মোর দেন 125 দ্য বিগ ইনভেস্টার্স, তারা তারেক রহমানের সাথে মিটিং করেছে, এবং তারা তাদের পসিবল, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এর আগে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন, সেখানেও এরকম একটা মিটিং হয়েছিল, বাট ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কোনো ডেফিনেটিভ অ্যাকশন নেওয়া সম্ভব ছিল না, বিকজ হিজ টেনিউর ওয়াজ অ্যাবসলিউটলি ডিফাইন্ড, যে উনি 18 মাস পরে উনি হয়তো থাকবেন না। এই সমস্ত পলিসি ইমপ্লিমেন্টেশন একটা রাজনৈতিক গভর্নমেন্টের দরকার। তারেক রহমান সাহেব এই মুহূর্তে যে রাজনৈতিক অ্যাডভান্টেজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, হি ইজ দ্য লাকিয়েস্ট প্রাইম মিনিস্টার, যে কিনা সরকারি দল এবং অপোজিশন দুইজনেরই সমর্থন পাচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য। এবং বিশেষ করে বিরোধী দলের যারা আছেন, তারা চান যে তারেক রহমান সাহেব যেন পুরো টেনিউরটা নির্বিঘ্নে কাটাতে পারেন। কারণ এই নির্বিঘ্নে যদি আমরা একটা রাজনৈতিক দলকে কাটাতে না দেই, যেটা ভারত সবসময় চেষ্টা করেছে। আমি আপনাকে একটা কথা বলি, তারেক রহমান সাহেব 1825 দিন ক্ষমতায় থাকবে। এই 1825 দিনে ভারতের 1850টা পরিকল্পনা আছে তারেক রহমানকে তার রাস্তা থেকে সরানোর, অর্থাৎ তার লক্ষ্যে উনি আগাতে দিবে না। এবং এই লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের যে দল আছে, দলের মধ্যে একটা গ্রুপ আছে, তারা এই কাজ করেই যাচ্ছে তাকে ডিসলোকেট করার জন্য। আমার পয়েন্টটা হচ্ছে, ওনার প্রাথমিক দায়িত্ব হলো এই লোকগুলিকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে রীতিমতো পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া। একটা কথা আছে না, আমি যারে দিয়ে ভূত ছাড়াবো, কিছুক্ষণ আগে জিয়া ভাই বলছে, তাকেই যদি ভূতে পাইয়া বসে থাকে। উনি একটা কথা বলছে খুব কনফিডেন্টলি, জিয়া ভাই বিশ্বাস করে যে তারেক রহমান ব্যক্তি হিসাবে কোনো দুর্নীতির সাথে জড়িত। আপনি কি সেম কথাটা কনফিডেন্টলি বলতে পারেন যে তারেক রহমান আসলে তার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি করে নাই এবং করবে না? ভাই এতদিন বুঝবেন, এই রাজনীতি বলাটা অনেক খারাপ। ব্যক্তি তারেক অপরাধী হওয়ার কথা না, মা তো সাথে ছিলেন, আর উনি যে ভদ্রমহিলাকে বিবাহ করছেন, কোনো কথা মানে অনেক মানুষের দূর দূরই থাকে।
ওটা সংশোধনের স্কোপ থাকে। বাট আমার জানা মতে আমি কোনো আলাদা কথা এর প্রথম আলো, ডেইলি স্টার নিউজ তার ভিত্তি করে এখন দর্শক করা ঠিক না। উনি যে ভদ্রলোকের সন্তান শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সন্তান, এমনটা যা হয়েছে মিথ্যাচার, এবং তার উপর অনেক অন্যায় জুলুম হয়েছে, অনেক বড় অন্যায় আছে। আমি মনে করি উনি রাইট ট্র্যাকে আছেন। আমি বললাম ওনার যে পরিবার, ওনার যে মেয়ে, ওনাকে রাইট ট্র্যাকে নিবে। বাসার একটা পরিবারের মেয়ে শিক্ষিত, পরিবার স্ত্রী শিক্ষিত, আমার মনে হয় তারেক রহমান যদি বেকারেও করে যান উনি করতে পারবেন না। পুরো দেশ তার দিকে তাকায় আছে। আমরা সবাই মনে মানে বিশ্বাস করি পুরো দেশ এই গুটি কয়েক ছাড়া, চৈতালির মতো কিছু লোক ছাড়া, ভারত আমাদের শত্রু। ওখানে আমাদের কিছুই পাওয়ার নাই। অকালে ওখানে যাবো কেন পয়সা নষ্ট করতে? কোনো কারণে আমরা ভারতে যাবো না। আমার কাছে খুব পছন্দ হয়েছে পদ্মা ব্যারেজ, তিস্তা, আমাদের এগুলি খুঁজে বের করতে হবে। 54টা নদীতে বান দিয়েছে ভারত। ভারত আমার কিসের বন্ধু? আমি তো শত্রু। আমাদের উচিত ভৌগোলিক যে সীমারেখা পরিবর্তন করা। পশ্চিমবঙ্গের সাথে আমার সম্পর্ক খারাপ নাই, 71-এ সাহায্য করছে। আসাম, ত্রিপুরা, এদের লাগে সমস্যা হলো আমাদের দিল্লির চিন্তা চেতনার উপরে। এখন দেখেন ককরোচ পার্টি এক্সিলেন্ট কাজ করতেছে। এরা হিন্দুত্ব করতে দেয়, আমাদের হিন্দুত্ব শেষ হয়ে গেছে। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গ বাঙালিদের প্রতি। তারা হলো সুভাষ বোসের অনুসারী, তারা সেটা ভুলে গেছে। এরা এখন দিল্লির গুণগান গাচ্ছে। এই সুভাষ বোস, বাঙালি, নজরুল, আমরা আমাদের জন্যই কিন্তু দেশ দেশ ছেড়ে যেতে হয়েছে। এই জিনিসটা এখন আমরা দিল্লিকে দিচ্ছি, তাহলে লাভটা কি হলো? আমরাই ভালো আছি। আমরা তো ইচ্ছে করে তো আমাদের তো আমরা ইচ্ছে করে তো ভালোই নাই, তারা ভাগ করছে আমাদের। এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জনগণ বুঝতে পারছে এরাই সত্য। এই সুশীল এই লোকগুলি এই রবীন্দ্র প্রেমে আছে। এই জন্য আমি বা আমার দল আমরা নবাব সলিমুল্লাহকে উঠে আনতেছি। আপনার আমাদের ওকে, ইনশাআল্লাহ আমরা লাইফে থাকবো ইনশাআল্লাহ। ওকে। আমি হাসিন ভাই আপনার কাছে একটা $1 মিলিয়ন প্রশ্ন আছে। আমি অবাক করা একটা কিছু দেখাবো এখন। আমি এটার উপরে হাসিন ভাই আপনার ব্যাখ্যা চাইবো, আপনার মতামত চাইবো। আমাদের পাশে আছে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো আমাদের মুসলমান। বাড়াবাড়ি করলে ঝামেলা। একবার তুমি ঢুকো, খালি দেখাও, তোমার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। তুমি তোমার সীমান্ত খুঁজে পাবে না। বাঙালিরা মৃত্যুর আগ পর্যন্ত তার দেশের জন্য লড়বে, সবাই লড়বো। আমাদের মধ্যে এখন দরকার ঐক্য। আপনি যদি আপনার অবস্থানটাকে একটু ব্যাখ্যা করেন। ভাই আমি এখন পরিষ্কার বলি, 47 সালে আমরা ডিপ্রাইভ হয়েছি জনসংখ্যা হিসাবে। ভূমি, যে ভূমি, যতটুকু ভূমি আমার পাওয়ার কথা তা পাই নাই। নদিয়া আমাদের, মুর্শিদাবাদ আমাদের, পশ্চিম দিনাজপুর আমাদের। আমি দাবি করি, এখন আমি দাবি করি যদি তারা বাড়াবাড়ি করে এই সবটাই আমি যাইব বৃহত্তর বাংলা। অর্থাৎ এক বিহার থেকে শুরু করে একদম 7 সিটার সব, তারপরে স্বাধীন হয়ে যাক। আপনি চিন্তা করেন আমাদের কতভাবে ঠকানো হয়েছে। দুই দেশ মিলে, পাকিস্তান আর বাংলাদেশ মিলে, পাকিস্তান বাংলাদেশ মিলে ছিলাম 12 কোটি, আমরা 7 কোটি আর 5 কোটি। আমাদের যে জমি দেওয়া হয়েছে তো কত গুণ পাইছে পাকিস্তান। আমরা কি আমরা ওই জায়গায় হয়ে আছি? ওর সংখ্যার দিকে আমরা বেশি। সেম ইন্ডিয়া দেখেন, ওরা নিচে 80 ভাগ, পাকিস্তান নিচে পাকিস্তান, দুই দেশ মিলে নিচে 20%। এটা তো সমমূল্যায়ন হয় নাই, ঠিক মতো ভাগ হয় নাই। আমাদের দাবি করা উচিত। আমাদের অনেক জমি, যেমন আমরা আন্দামান পাইতেই পারি, আন্দামানের লোকজন আমাদের ছিল, নোয়াখালী এবং ফরিদপুরের, যাদেরকে হিন্দু জাস্টিসরা ওখানে কালা পানিতে পাঠাইছে। আমার দাবি করা উচিত। আমি অনেক মানে এগুলো তো আমাদের অন্যায় করা হয়েছে আমাদের প্রতি। এই 71 সালে স্বাধীনের পরে যেই পরিমাণ সম্পদ ভারত নিয়ে গেছে তার দাবি করা উচিত সরকারের, তুমি ফেরত দাও। তবে হিল ট্যাক্সে তুমি গ্যাঞ্জাম করছো, এত লোক মারা গেছে, ক্ষতিপূরণ দাও। এত সব বাঙালি মুসলমান বাঙালিদের তুমি সীমান্তে মারছো, ক্ষতিপূরণ দাও। আমি তো এগুলি নিয়ে চিৎকার দিব, কোন ছাড় নাই। আমরা শান্তির বিশ্বাসী, কিন্তু অশান্তি করে কাউকে ছাড় দিব না ভাই। ইসরায়েলের অ্যাম্বাসেডর ভারতে, ইসরায়েলের অ্যাম্বাসেডর ভারতে, এ শুয়ারের বাচ্চা হট করে উঠে বলছে বাংলাদেশে হামাস আছে। আপনি এই বাংলাদেশে হামাস আছে, ওই খানকির পোলা নিজেকে হামাস ধইরা বাংলাদেশে ঢুকাইয়া গেছে, নাকি এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? বাংলাদেশে হামাস আছে,
ভাই এরা সব এক, ইসরায়েল আর ভারত। এরা আমাদের উস্কাইতেছে যাতে আমরা একটা গন্ডগোলের মধ্যে গন্ডগোল সৃষ্টি করি, যাতে একটা দাঙ্গার সৃষ্টি হয়, ভারতের সুবিধা হয়। আমরা বোকা না, আমাদের ধর্মীয় নেতারা আগে যাই করুক, এখন কিন্তু শিক্ষিত জ্ঞানী, এরকম ফাঁদে পা দিবে না। আমার দেশে হামাস বলুক যাই বলুক, সব ভারতের সৃষ্টি। আমরা কোনো অপকর্ম করি না, ভারত সকল অপকর্ম করে। তা আমরা সতর্ক থাকবো, কোনো ভয় নাই ইনশাল্লাহ। আর বাড়াবাড়ি বললে তো বললাম আমি, সীমান্ত থাকবে না, তার কারণ ফেলবো একদম সীমান্ত পুরা, যতদূর নজরুলের গান শোনা যায় বোঝা যায় অতদূর আমার সীমান্ত। আমি হামাসতে চিন্তিত না, আমরা বাংলাদেশি আমাদের স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি। বাড়াবাড়ি করলে সমস্যা আছে, তা ছাড় দিব না আমি। আপনি কি জানেন ভারতের মিডিয়ায় গতকালকের থেকে আজকের পর্যন্ত তারা কি বলেছে জানেন? তারেক রহমানের চীন সফর ব্যর্থ। ভারতের মিডিয়ায় তারা বলেছে ভারতের চীন সফর ব্যর্থ। আচ্ছা, কোন দিক থেকে ভারতের চীন সফর ব্যর্থ? এত ব্যাখ্যা। এই ব্যাখ্যার প্রথম কথা, চায়না কখনই ভারতের উপর দিয়ে এসে তিস্তায় কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না। তারেক রহমানকে এটা করতে দেওয়া যাবে না। অর্থাৎ কি জানেন, আপনি ঢাকা মেডিকেল কলেজেই থাকতে হবে, আপনি অ্যাপোলোতে চিকিৎসা করাইয়া বাঁচতে পারবেন না। আবার বলছে লালমনিরহাটে চীনের কোন প্রকল্প সফল করতে দেওয়া হবে না। বাংলাদেশের সেনা প্রধান তাদের পক্ষে আছে। কে বলছে? ভারতের মিডিয়া। বাংলাদেশের সেনা প্রধান তাদের পক্ষে আছে, লালমনিরহাটে চীনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। এখন একটা কথা মানুষ বলতে পারে, তারেক রহমানের চীন সফর ব্যর্থ। কেন ব্যর্থ? তারেক রহমান চীনে গিয়ে বলছে আমার কয়েক বিলিয়ন ডলার লাগবে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং আমাদের সরকারকে অ্যাক্টিভ রাখার জন্য। ধরেন চায়না আমাদের সাথে একমত হয় নাই, কিন্তু প্রত্যেকটা দেশের একটা পলিসি থাকে। সেই পলিসিটা হলো যে আমি অন্য একটা দেশের সাথে আমি সম্পর্ক বিল্ড আপ করে আমার এক্সিস্টেন্সকে আমি সাস্টেইন করাবো। চায়নায় যদি বলে তারেক রহমানকে, ওকে তারেক রহমান, আমি ইউজ পরে $25 বেড ধরছি, আমি তোমার উপরে এখনো $25 বেড ধরবো না, তবে তোমার উপরে আমি $20 বেড ধরবো। অর্থাৎ $5 কম দিছে। ভারত করছে ও $1 কম দেওয়া তারেক রহমানের ব্যর্থতা। আসলে কিন্তু এটা তারেক রহমানের ব্যর্থতা নাই। তারেক রহমানকে চীন যদি বলে আমরা তোমাকে ইভালুয়েট করব, এটা চীনের দোষ না। চীন হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, শি জিনপিং এটা বলতেই পারে। কিন্তু আমার কথা হলো এটা তো পরের কথা, কিন্তু তারেক রহমান চীনে যাওয়ার আগে তার সামনে যে আবর্জনাগুলা ঢাইলা দিল, ইনক্লুডিং ত্রিবেদী, ইনক্লুডিং চৈতালির হিন্দু প্রদেশ, ইনক্লুডিং হামাস, ইনক্লুডিং ৮১ ফুটের রাজমূর্তি। যে ভাই, আমরা আলোচনাটাকে যদি এভাবে নেই, যারা বলছে তারেক রহমান যেই আকাঙ্ক্ষা নিয়ে চীনে গেছেন উনি ফেল করেছেন, তারেক রহমান অথবা তার ফরেন পলিসি টিম, উনি চায়নায় গেছে, উনার এক্সপেকটেশন কি ছিল সেটা চায়না কিভাবে জানে? আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি যে ভাই এটাকে ব্যাখ্যা করা আপনার জন্য আমার জন্য অত্যন্ত দুরূহ। যখন ফখরুল ইসলাম আলমগীরকে চায়না পাঠানো হইলো, আপনি কি জানেন সে চায়না যাওয়ার আগে ভারতীয় হাইকমিশনে গেছে এবং চায়নার থেকে ব্যাক কইরা উনি আবার ভারতীয় হাইকমিশনে গেছে। ওনার সাথে গোরখদক আব্বাস গেছে, ওনার সাথে মোহাম্মদ সালাম গেছে, ওনার সাথে আব্দুল আবাল মিন্টু গেছে এবং আমির খসরু গেছে। আচ্ছা জিয়া ভাই, আমাদের কি আর বুঝতে বাকি আছে যে বিএনপির দলীয় এক্সপেকটেশন ভারতের কাছে কি, চায়নার কাছে কি ছিল? এটা ভারত কেমনে জানতে পারলো, কারা জানাইছে? এটা কি বুঝতে আপনার বা আমার কোনো বাকি থাকে? আমাদের প্রধানমন্ত্রী চায়না গেছে, তার এক্সপেকটেশন কি ছিল, এটা ভারত কেমনে জানতে পারলো? মানে এই কথাটাকে আমি আর আপনি যদি অনুমান করে বলি, প্রধানমন্ত্রী তার সফর সঙ্গে এবং তার এজেন্ডা কি, এটা তো ভারতের জানার কথা না, কারণ এটা তো কনফিডেন্সিয়াল, এটা তো সিক্রেট। তাহলে ভারত কেমনে জানলো? ভারতের
মিডিয়া প্রধানমন্ত্রীর এক্সপেকটেশন নিয়ে কথা বলে। হাউ ইট সাউন্ডস লাইক, কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা হলো কি যে বাংলাদেশের কোন মন্ত্রী ভারতের হাই কমিশনে ভিজিট করা হয় ইজ অ্যান এম্বারাসমেন্ট। ইটস সিম্পলি মানে নিজেকে পায়ের তলে, এর থেকে বরং নিজের চামড়া মানে আমি বলবো যে লজ্জা শরম না থাকলে এই কাজটা সে করতে পারে। সে জানেই না, এই মন্ত্রীরা হয়তো যদি তাই করে থাকে তাহলে আমি বলবো যে এই সমস্ত মন্ত্রীরা জানে না যে তাদের আসলে প্রোটোকলে তারা কোথায় দাঁড়ায়। ভারতের হাই কমিশনার সে যেই হোক না কেন, হি ইজ নো মোর দ্যান এ জয়েন্ট সেক্রেটারি স্ট্যাটাস বা মেবি ম্যাক্সিমাম সেক্রেটারি স্ট্যাটাস। বাট আপনি হলেন একটা মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী। আমি মনে করি রুলস অফ বিজনেসের আন্ডারে এই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত মন্ত্রণালয়ে খুব স্পষ্ট এবং শক্ত নির্দেশ দেওয়া উচিত যে কোন রকম ফরেন এম্বাসিতে নো মিনিস্টার শুড ভিজিট। এবং যদি কোনো হাই কমিশনার বা কেউ ভিজিট করতে চায়, ইট শুড বি ফর্মালি রিকোয়েস্টেড টু ফরেন মিনিস্ট্রি এবং দে শুড অ্যারেঞ্জ ইট। আমি যদি মন্ত্রী হইতাম, আমি আমার কোনোদিনও আমার নিজের লজ্জা শরম খোয়ে আমি তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকতাম না। আপনি আমাকে যে উত্তরটা দিচ্ছেন, আই স্যালিউট ইউ, কারণ এটা আপনার ইন্টিগ্রিটি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই, ডু ইউ বিলিভ that all political leaders of BNP or Awaमी League, they share the same integrity as you do? আপনার কাছে কি এটা মনে হয়? আচ্ছা, এখন আমি একটা 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 তথ্য আমি আপনাকে দিই আজকে। যে আমি 2-3 দিন আগে আমি একজন ভদ্রলোকের সাথে দেখা হলো, আমি অ্যাকচুয়ালি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, এবং তিনি খুবই দুঃখের সাথে জানাচ্ছেন যে ওনার কাছে থেকে একজন জানতে চেয়েছেন যে একটা ভালো এমপি দেন যাকে আমরা পানি সম্পদ মন্ত্রী বানাতে চাই। পানি সম্পদ মন্ত্রী কিন্তু এখন আছে অলরেডি, বলতে আমরা তাকে পানি সম্পদ না শিপিং মিনিস্ট্রিতে দিতে চাই, তাকে আমরা শিপিং মিনিস্ট্রি দিতে চাই। তো বলে যে আপনি কিভাবে দিবেন শিপিং মিনিস্ট্রিতে? বলে যে ভারতের ব্লেসিং নিয়ে দিতে হবে, ভারতের ব্লেসিং থাকলে উনি হবে। বলে যে আমি এটা শুনে আমার মাথার কতক্ষণ হিম হয়ে গেল যে আমরা কি এখনো সেই ভারতের রিকমেন্ডেশনে কি আমি মন্ত্রী বানাচ্ছি? আমরা কি সেই আমলেই আছি এখনো? আমরা ভাবতে বিশ্বাস হচ্ছিল না। তবে আমি অপেক্ষা করতেছি, আমি নামটা দিছি, যদি সে হয় তাহলে আমি বুঝবো যে এটা কথাটা সত্য। তাহলে আপনি বলেন, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মন্ত্রিসভা গঠন করা হয় কয়েকটা কনসিডারেশন নিয়ে, তার সবচেয়ে বড় কনসিডারেশন হলো প্রাইম মিনিস্টারের নিজের চয়েস। যে বিকজ ইট ইজ এ টিম দ্যাট হি ইজ লিডিং, হি ইজ দি প্রাইম মিনিস্টার, মিনস হি ইজ দি মিনিস্টার, হি ইজ দি প্রাইম পার্সন অফ অল দ্য মিনিস্টার, হি ইজ দি প্রিমিয়ার অফ অল দ্য মিনিস্টার। তো আমি আমার টিম মেম্বার কাকে নিব? যে আমার পিঠে ছুরি মারতেছে ওইরকম একটা লোককে কি আমি টিম মেম্বার নিব? এই ডিসিশনটা কিন্তু উনার নিতে হবে। সুতরাং এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি এখন কন্ট্রোল করতে চাই, যে আমার পিছনে যেন কেউ পিঠে ছুরি না মারে, আমার পেছনে যেন, আমার মন্ত্রিসভায় যেন কোনো মির্জাফর না থাকে, তখন আমার প্রথম কাজ হবে আই এম মনিটরিং ইউর মুভমেন্ট, where you are going, whom you are meeting. So before I chop you off from my team, you better get rid of all these habits. And এই বলে আপনি একটা নির্দেশ দিয়ে দিতে পারেন, এবং সেই নির্দেশ যদি দেখেন কেউ বরখেলাপ করেছে, সাথে সাথে আপনি এমন তাকে শিক্ষা দিতে হবে সে যেন আর কোমর সোজা করে না দাঁড়াইতে পারে। এবং সেটাই হবে অ্যাকচুয়াল কাজ একটা প্রাইম মিনিস্টারের, তার টিমের ভিতর থেকে মির্জাফর বের করে দেওয়ার জন্য। এই কাজটা যদি উনি করতে পারেন তাহলে আমি মনে করব ওনার আগামী পথ, এই আগে যে 4.5 বছর আছে, এটা অনেকটা স্মুথ হবে। আমি এখনো মোর দেন শিওর যে তারেক রহমান সাহেব একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি ফলো করতে চাচ্ছেন, এবং উনি ওনার কিন্তু সর্বক্ষেত্রে উনি যাকে দিয়েই হোক না কেন, তার মনিস্ট্রিতে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তিত্ব আছেন যাদেরকে দিয়ে উনি এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করান। একটা প্রাইম মিনিস্টার যদি মানে কনফিডেন্ট হন, নো ম্যাটার ওয়েদার ইউ আর ইন মিনিস্ট্রি অর নট মিনিস্ট্রি, ইউ আর দি প্রাইম মিনিস্টার, আপনার পজিশন, আপনার চেয়ারই আপনাকে সেই কনফিডেন্স দিয়ে দিয়েছে। সুতরাং আপনার বিবেককে কাজে লাগাতে হবে, এবং আপনার দল থেকে, আপনার গ্রুপ থেকে আপনার মির্জাফরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, সোজা কথা। সুতরাং এইরকম যদি না করতে পারেন উনি, হি ইজ গোয়িং টু সাফার, এবং তার প্রত্যেকটা কাজ সাবভার্টেড হবে। প্রত্যেকটা কাজের মধ্যে সে একটা সাবভার্সনের ইঙ্গিত পাবে। শুধু এখানে না,
তার ইভেন অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ থাকে এরকম ক্যারেক্টার, তাদেরকে কিন্তু খুব স্পষ্ট নির্দেশ দেওয়া উচিত যে আমি যদি দেখি আপনারা আপনাদের নিজের দেশের সাথে বেইমানি করে অন্য কোনো দেশের সাথে আমার বিনা অনুমতিতে আপনি যোগাযোগ করে ইউ আর ট্রাইং টু ডাইভার্স দি ইনফরমেশন, ইউ আর গোয়িং টু ফেস এ সিভিয়ার reprimand and severe punishment for that, and there will be a legal consequences for that. এই শব্দটা যদি উনি উল্লেখ না করেন, উনি কিন্তু পলিটিক্যালি হি উইল নট বি স্ট্রং।